সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোটেনমেন্টে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। মাত্র ৩ দিনের মধ্যে আলেপ্পো ও হামার মতো বড় দুই সিরিয়ান শহরে প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত সরকারি বাহিনীর হুট করে পতনের পর আসাদ বিরোধী যোদ্ধারা ফের আলোচনায় চলে এসেছে। প্রেসিডেন্ট বাশার আল আসাদের বাহিনীকে বিপর্যস্ত করে দেওয়ার নেপথ্যে মূল যে ব্যক্তি তার নাম আবু মোহাম্মদ আল জুলানি, যিনি হায়াত তাহরির আল শাম বা HTS নামক গোষ্ঠীর নেতৃত্ব দিচ্ছেন। এই মুহূর্তে হায়াত তাহরির আল শাম সিরিয়ার সবচেয়ে শক্তিশালী সশস্ত্র বিরোধী শক্তিতে পরিণত হয়েছে। আবু মোহাম্মদ আল জুলানি সম্বন্ধে তথ্য থাকছে এবারের প্রতিবেদনে। আবু মোহাম্মদ আল জুলানি হুট করে দৃশ্যপটে এসে খুব জনপ্রিয় হয়ে উঠছিলেন। পরবর্তীতে তার জনপ্রিয়তার লাগাম টেনে ধরার জন্য গত সপ্তাহে প্রচার করা হয় যে সম্ভবত রাশিয়ার একটি হামলায় জুলানি নিহত হয়েছেন। নিহত এক ব্যক্তির ছবিও প্রচার করা হয়, তবে এই ক্যাম্পেইন করে তেমন একটা লাভ হয়নি। বরং মানুষ বুঝে যায় যে এটি মিথ্যে সংবাদ, কেননা ছবিটি যে কারসাজি করে তৈরি করা হয়েছে তাও স্পষ্ট হয়ে যায়। জুলানি নিহত হননি, বরং আসাদ বিরোধী বাহিনীর একদম সম্মুখে থেকে লড়াই করছেন। আলেপ্পো জয় করে নেওয়ার পর তার বাহিনী এখন সিরিয়ার আরও অঞ্চল দখল করতে চায়। হায়াত তাহরির আল শাম এর প্রতিষ্ঠাতা হিসেবে আল জুলানি সমসাময়িক অন্য সব সংগঠনের থেকে কিছু আলাদা ভূমিকা রাখার চেষ্টা করে এসেছেন। বিগত প্রায় এক দশক ধরে অন্যান্য ইসলামী সংগঠন ও সশস্ত্র বাহিনীগুলো যেখানে আন্তদেশীয় অপারেশনগুলিতে মনোনিবেশ করেছে, সেখানে জুলানি ছিলেন একদমই ব্যতিক্রম। তিনি এই ধরনের গোষ্ঠী বা সংগঠনগুলোর থেকে নিজেকে পৃথক করে রেখেছেন সচেতনভাবেই। পাশাপাশি এই লম্বা সময় তিনি মোটামুটি একটি উদ্দেশ্য নিয়ে কাজ করেছেন, আর তা হল সিরিয়ায় একটি পূর্ণাঙ্গ ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করা। 2016 সাল থেকে তিনি নিজেকে এবং সংগঠন হায়াত তাহরির আল শামকে আল আসাদের নিয়ন্ত্রণের বাইরে থাকার মুক্তাঞ্চলের বিশ্বাসযোগ্য তত্ত্বাবধায়ক হিসেবে নিজেকে হাজির করেছেন। এর আগে 2011 সালে আরব বসন্তের সময়ও বিদ্রোহীরা প্রেসিডেন্ট আসাদকে ক্ষমতাচ্যুত করতে চেয়েছিল। তখনও বাশার আল আসাদ বেশ শক্তভাবেই বিদ্রোহীদের দমন করেছিলেন। এরপর তিনি ক্ষমতায় টিকে গিয়েছেন ঠিকই, তবে তখন থেকেই সিরিয়ায় গৃহযুদ্ধ চলে আসছে। হায়াত তাহরির আল শাম সিরিয়ান সালভেশন গভর্নমেন্টের ব্যানারে ইদলিবের গভর্নরেট পরিচালনা করেছিল। এই গভর্নরেটটি 2017 সালে নাগরিক পরিষেবা, শিক্ষা, স্বাস্থ্যসেবা, বিচার বিভাগ এবং অবকাঠামো প্রদানের পাশাপাশি অর্থ ও সাহায্য বিতরণ পরিচালনার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। তবে মানবাধিকার সংগঠন এবং পশ্চিমা মিডিয়া হায়াত তাহরির আল শামকে ইতিবাচক কোনো ফোর্স হিসেবে বিবেচনা করে না। তাদের পর্যবেক্ষণ অনুযায়ী হায়াত তাহরির আল শাম কঠোর হাতে শাসন করে এবং ভিন্নমত সহ্যই করতে পারে না। অন্যদিকে সিরিয়ার স্বাধীন সাংবাদিকদের সংগঠন সিরিয়া ডাইরেক্ট জানিয়েছে তাদের বেশ কিছু কর্মী গুম হওয়ার পেছনে হায়াত তাহরির আল শামের হাত রয়েছে। তাছাড়া যারা তাদের সমালোচনা করে HTS যোদ্ধারা তাদেরকে সরাসরি গুলি করে হত্যা করে এবং এরকম বেশ কিছু ভিডিও তাদের হাতে রয়েছে। HTS নেতা আবু মোহাম্মদ আল জুলানির মূল নাম আহমদ হুসাইন আল শারা। তিনি 1982 সালে সৌদি আরবের রিয়াদে জন্মগ্রহণ করেন। রিয়াদে তার বাবা একজন পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেন। সৌদি আরব থেকে পরিবারটি সিরিয়ায় চলে আসে 1989 সালে এবং দামেস্কের কাছাকাছি একটি এলাকায় বসতি স্থাপন করে। 2003 সালে জুলানি ইরাকে চলে যান, তবে 1989 থেকে 2003 সাল পর্যন্ত তার সিরিয়ায় থাকাকালীন সময়ের তথ্য তেমন একটা পাওয়া যায় না। 2003 সালে ইরাকে যাওয়ার পর তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের আক্রমণের প্রতিরোধের অংশ হিসেবে আল কায়েদার ইরাক শাখায় যোগদান করেছিলেন। 2006 সালে ইরাকে মার্কিন বাহিনীর হাতে তিনি আটক হন। 5 বছর তিনি জেলে ছিলেন। আল জুলানিকে পরে সিরিয়ায় আল কায়েদার শাখা আল নুসরা ফ্রন্ট প্রতিষ্ঠার দায়িত্ব দেওয়া হয়েছিল। এই দায়িত্ব পাওয়ার পরই আসাদ বিরোধীদের নিয়ন্ত্রিত এলাকায়, বিশেষ করে ইদলিবে তার প্রভাব বৃদ্ধি পায়। প্রথম কয়েক বছর আল জুলানি আল কায়েদার ইসলামিক স্টেট ইন ইরাকের প্রধান আবু বকর আল বাগদাদির সাথে সমন্বয় করে কাজ করতেন। পরে এই ইসলামিক স্টেট ইন ইরাকের গোষ্ঠীটি ISIL বা ISIS নামে পরিচিত হয়ে ওঠে।
2013 সালের এপ্রিলে আল বাগদাদি হঠাৎ করে ঘোষণা দেন যে তার দল আল কায়েদার সাথে সম্পর্ক ছিন্ন করছে। এখন থেকে তারা সিরিয়ায় বিস্তৃত হবে। কার্যকরভাবে আল নুসরা ফ্রন্টকে ISIL নামে একটি নতুন গোষ্ঠীতে পরিণত করবেন। আল জুলানি বাগদাদির সাথে এই সিদ্ধান্তে সম্মত হননি, বরং তিনি আল কায়েদার প্রতি আনুগত্য বজায় রেখেছিলেন। দু 2014 সালে তার প্রথম টেলিভিশন সাক্ষাৎকারের সময় তিনি আল জাজিরাকে বলেছিলেন যে সিরিয়ায় তার সংগঠন ইসলামী শরিয়াহ প্রতিষ্ঠা করতে চায় এবং তাদের পরিচালিত দেশে খ্রিস্টান এবং আলাউইদের মতো ভিন্ন ধর্মাবলম্বী সংখ্যালঘুদের স্থান দেওয়া হবে না। পরের বছরগুলোতে আল জুলানি অবশ্য মুসলিম সংখ্যাগরিষ্ঠ সবগুলো দেশ মিলিয়ে একটি বৈশ্বিক খিলাফত প্রতিষ্ঠার আল কায়েদার প্রকল্প থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছিলেন। তখন থেকেই তিনি সিরিয়ার সীমানার ভেতরে তার সংগঠনটিকে শক্তিশালী করার উপরই মনোনিবেশ করেন। ইদলিবে থাকা অন্যান্য সংগঠনগুলো যেখানে আন্তর্জাতিক উচ্চাকাঙ্ক্ষা লালন করত, এর বিপরীতে জুলানি এবং তার সংগঠন জাতীয়তাবাদের উপর জোর দিত, আর তা করতে গিয়ে তিনি আল কায়েদা থেকে আলাদা হয়েছিলেন। এরপর 2016 সালের জুলাই মাসে আলেপ্পো শাসনের পতন হয় এবং সেখানকার সশস্ত্র গোষ্ঠীগুলো ইদলিবের দিকে অগ্রসর হতে শুরু করে। প্রায় একই সময় আল জুলানি ঘোষণা করেন যে তার দল জাভাত ফতেহ আল শাম নামে পরিবর্তিত হয়েছে। 2017 সালের শুরুর দিকে হাজার হাজার যোদ্ধা আলেপ্পো থেকে পালিয়ে ইদলিবে প্রবেশ করে এবং আল জুলানি এইসব যোদ্ধাকে নিজের সংগঠনে শামিল করে নেয়। অনেকগুলো সংগঠন তখন একসাথে একীভূত হয়ে হায়াত তাহরির আল শাম নাম ধারণ করে। হায়াত তাহরির আল শামের দৃশ্যমান লক্ষ্য হল আসাদের স্বৈরাচারী সরকারের হাত থেকে সিরিয়াকে মুক্ত করা, দেশ থেকে ইরানি মিলিশিয়াদের বিতাড়িত করা এবং ইসলামিক শরীয়তের আলোকে একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করা। বিরোধী যোদ্ধারা যখন আলেপ্পো পুনরুদ্ধার করে এখন দক্ষিণের দিকে অগ্রসর হচ্ছে, ঠিক এই পর্যায়ে হুট করেই এমন মনে হচ্ছে যে আল জুলানি যেন সিরিয়ার সংখ্যালঘুদের প্রতি কিছুটা সহনশীল অবস্থান নিয়েছেন। আলেপ্পো দখল করার পর থেকে দলটি আশ্বাস দিয়েছে যে তারা ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের নিরাপত্তা দেবে। বিশ্লেষকদের মতে আল জুলানি সিরিয়ায় একটি বিশ্বস্ত শাসক সংস্থা এবং বৈশ্বিক সন্ত্রাসবাদ প্রতিরোধ প্রচেষ্টার সম্ভাব্য অংশীদার হিসেবে হায়াত তাহরির আল শামকে পরিচিত করতে চায়। এর আগে ইদলিবে তিনি অন্যান্য সশস্ত্র বিরোধী দল হারাকাত নূর আল দিন আল জিনকি, লিওয়া আল হক এবং জায়েশ আল সুন্নার সাথে অংশীদার হয়ে কাজ করতে চেয়েছিলেন। অবশ্য এমনটা তিনি চেয়েছিলেন আল কায়েদা এবং এর শাখা সংগঠনগুলোকে এড়িয়ে যাওয়ার জন্য। বর্তমানে হায়াত তাহরির আল শামকে জাতিসংঘ, তুর্কি, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে। আল জুলানি বলেছেন, তার দলকে সন্ত্রাসী সংগঠন বলা অন্যায্য, কারণ তার দল স্বজাতির পক্ষে অবস্থান নেয়ার জন্য পূর্ববর্তী সব অংশীদার ও সন্ত্রাসী জোটের সাথে সম্পর্ক ছিন্ন করেছে। সিরিয়ার সবচেয়ে বড় বিরোধী সশস্ত্র গোষ্ঠীর প্রধান হিসেবে আল জুলানির সাম্প্রতিক উত্থান দেশে এবং আন্তর্জাতিক পরিসরে তার প্রভাব অনেকটাই বৃদ্ধি করেছে। ঠিক এই মুহূর্তে সে আল জুলানি এবং তার বাহিনী হুট করে সফলতা পাওয়ার কিছু কারণও আছে। বিগত প্রায় 10 বছর ধরে রাশিয়ান বাহিনী হিজবুল্লাহ এবং ইরান ঘেঁষা গোষ্ঠীগুলোর একটি জোট আল আসাদকে সিরিয়ার উত্তরাঞ্চল বাদে বাকি অংশের নিয়ন্ত্রণ ধরে রাখতে সহায়তা করেছে। কিন্তু 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন রাশিয়ায় আক্রমণ শুরু করে এবং চলতি বছর লেবাননের বিরুদ্ধে ইসরায়েল যুদ্ধ শুরু করলে আসাদ সমর্থক জোট দুর্বল হতে শুরু করে। 2023 সালে সিরিয়ায় থাকা ইয়েভজেনি প্রিগোজিনের বিদ্রোহ এবং পরবর্তীতে তার মৃত্যুর পর রাশিয়ার ভাড়াটে ওয়াগনার গ্রুপকে সিরিয়া ছেড়ে যাওয়ার নির্দেশ দেয়। চলতি বছর রাশিয়া সিরিয়া থেকে বিমান বাহিনীর কিছু ইউনিটও প্রত্যাহার করে। সিরিয়ায় হিজবুল্লাহর যে সদস্যরা মোতায়েন ছিল তারাও আগের মতো সক্রিয় ভূমিকা পালন করতে পারছে না। ইসরায়েলের সাথে যুদ্ধে এরই মধ্যে হিজবুল্লাহর বেশ ক্ষতি হয়েছে। হাসান নাসরুল্লাহ সহ অনেক শীর্ষ নেতাই নিহত হয়েছেন। সিরিয়ায় ইরানের সামরিক উপস্থিতিও ঘন ঘন ইসরায়েলি হামলার কারণে দুর্বল হয়ে পড়েছে। আল জুলানি ও তার বাহিনী ঠিক এই সুযোগগুলোই নিয়েছেন এবং এই কারণেই এই অঞ্চলে বেশ অল্প সময়ের ব্যবধানে সিরিয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকায় তিনি নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছেন।
আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউস ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।